সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের একটু বিশেষ একটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো। আশা করি আপনাদের কাছে তা গ্রহণযোগ্য হবে। আমি বলতে চাচ্ছি যে একটা দেশের, ধরেন বাংলাদেশেরই ধরেন, প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট হইতে হইলে প্রথম কথা হইল তার বয়সের একটা সীমাবদ্ধতা থাকা উচিত। তার মানে 25-30 বয়সের, 40 বছর 45 বছর বয়সের কেউ প্রাইম মিনিস্টার অথবা প্রধানমন্ত্রী, অথবা প্রেসিডেন্ট হওয়া আমার কাম্য নহে। এই জন্য কথাটা বলছি, মানুষের লেখাপড়া এবং অভিজ্ঞতা অর্জন করতে করতে মানুষের বয়স 45-50 হয়ে যায়। লেখাপড়া শেষ করতে আজকের দিনে 35 থেকে 40 বছর শেষ হয়ে যায়। তা হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি করতে অ্যাটলিস্ট 40 বছর লাগে বা 45 বছর লাগে। তারপরে কার্যের ক্ষমতা বা কার্যকরণের যে অভিজ্ঞতা অ্যাটলিস্ট 5 বছর লাগে। তদুপরি ইন দি মিন টাইম তার বয়সের অভিজ্ঞতা, লেখাপড়ার আরো অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয়ে তার জ্ঞানের অভিজ্ঞতা যখন পরিমিত হয়, তখন তাকে একটা দেশের প্রধানমন্ত্রী করা উচিত বা প্রেসিডেন্ট হওয়া উচিত। তার অ্যাটলিস্ট 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 15 বছরের অভিজ্ঞতা হইলে আরো ভালো হয়। যে দেশের ডিপার্টমেন্ট, যেমন মন্ত্রীর যে ডিপার্টমেন্টগুলা, এগুলোর সম্বন্ধে তার ভালো নলেজ থাকা উচিত। যেমন এস্টাবলিশমেন্ট, সারা বাংলাদেশে কয়েক লক্ষ সরকারি কর্মচারী আছে। তাদের বিভিন্ন পদ অনুযায়ী তাদেরকে বিভিন্ন স্থানে স্থাপন বা অ্যাপয়েন্টমেন্ট বা ট্রান্সফার বা নিয়োগ দিতে হবে। সেটা কিভাবে কেমনে বিচার করবেন, কেমনে দিতে হয়, তার একটু অভিজ্ঞতা থাকলে অনেক ভালো হয় এবং সে প্রধানমন্ত্রী হইয়া সে অনেক ভালো দেখাইতে হবে। তদুপরি একটা বিশেষ বিষয় হলো অর্থনীতি। একজন প্রাইম মিনিস্টার যদি দেশের অর্থনীতি বা নিজের অর্থনৈতিক জ্ঞান না থাকে, তাহলে সে কিছুতেই ওই দেশের অর্থনীতি বিষয়ে উন্নতি করতে পারবে না। আমি এটা দৃঢ়পক্ষে বলতে চাচ্ছি। ইন্ডিয়ার মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী হলেন, তার পূর্ব অভিজ্ঞতা হলো উনি একজন অ্যাকাউন্টিং সার্ভিস বা যাকে বলে সিএ বা আমেরিকাতে বলে অ্যাকাউন্টেন্ট সার্ভিস, উনি ওই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে তার অনেক অভিজ্ঞতা ছিল এবং এডুকেশন ছিল। এই জন্য ওনার আমলে উনি অনেক উন্নতি করতে পেরেছিলেন এবং বর্তমানে আমাদের দেশে প্রধান উপদেষ্টা, উনি একজন অর্থনীতিবিদ। উনি সারা বিশ্বে ওনার মাইক্রো ক্রেডিট সমাদৃত হয়েছে এবং গ্রহণযোগ্যতা বেড়েছে, আরো বাড়তেছে। এবং বাংলাদেশে ওনার কিছু কিছু প্রজেক্ট অনেক উন্নতি সাধন করেছে এবং পপুলারিটি অর্জন করতে পেরেছে। শুনে সবকিছুর একটা প্লাস মাইনাস আছে, কিন্তু একটা দেশের 17-18 কোটি লোকের ভাগ্য নির্ধারণ করতে হবে একজন প্রাইম মিনিস্টার। তাকে কত বিচক্ষণ হতে হবে, কত দূরসংগতি হইতে হবে এবং তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কত ভালো হইতে হবে, সেটা চিন্তার বাইরে। ধরো একজন সেক্রেটারি বিসিএস পাস করা, তার 20 বছরের অভিজ্ঞতা আছে, সে যে নোটটা দিবে সেই নোটটা আমাদের প্রধানমন্ত্রী বোঝার ক্ষমতা থাকতে হবে এবং অ্যাকর্ডিংলি উনি দেশের স্বার্থে ডিসিশনটা নেবেন। তাই আমি আজকে বলতে চাচ্ছি, দেখেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার হওয়ার জন্য অনেক অযোগ্য এবং কম বয়সী ব্যক্তিকে নিয়ে অনেকেই টানাটানি করতেছে। আমি আজকে বলতে চাচ্ছি, এরকম একটা ব্যক্তি যদি দেশের প্রধানমন্ত্রী হয়, তবে দেশের ক্ষতি ছাড়া উন্নতি হবে না। এই জসীমদ্দিন নিয়ম থেকে বলছি এ কথাটা, এই জন্য বলতেছি, অভিজ্ঞতার বিকল্প কিছু নাই, এটা অমূল্য। ডক্টর ইউনূস, আজ ওনার বয়স 86, উনি প্রায় 40-45 বছর 50 বছর ধরে এই কাজটা করতেছেন। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে ওনার মাইক্রো ক্রেডিট চালু আছে। ওনার কথা হচ্ছে, আপনি চাকরি পাশ করে চাকরি খুঁজতেছেন কেন ভাই? চাকরি খোঁজা তো দরকার নেই, আপনি নিজে একজন এন্টারপ্রেনার হয়ে যান, দেখবেন আপনার কত উন্নতি হয়। তার এই যে ফর্মুলা,
এই সারা বিশ্বে এটা সমাদৃত হয়েছে। ইভেন কি চায়নার মতো এত উন্নত দেশে বর্তমানে যা আমেরিকাকে একেবারে ঠেলিয়ে মানে পার করে দেওয়ার মতো উপযুক্ত হয়েছে চায়না। তাদের ব্রিজ বিল্ডিং এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার এত যে শক্ত হয়েছে আনবিলিভেবল ভাই। সেটা চায়নার হলো কম্বাইন্ড অ্যাডমিনিস্ট্রেশন, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট অথবা অন্যান্য মন্ত্রীরা মিলে তাকে সহায়তা করে। কিন্তু আমাদের দেশে যদি একজন প্রধানমন্ত্রী অদক্ষ বা অযোগ্য এবং কারাপ্টেড হয়ে থাকে প্রেসিডেন্ট শেখ হাসিনার মতো, তাহলে আমাদের দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। আপনারা এই কথাটা মনে রাখবেন। তাই আজকে বলতেছি, আপনারা পার্টি লোকদেরকে আপনারা ইমোশনালি যাকে তাকে দেশের প্রাইম মিনিস্টার করতে পারবেন না, করা উচিত হবে না। কারণ এই প্রাইম মিনিস্টার সারা বিশ্বে তার যোগাযোগ স্থাপন করতে হবে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে সে আমাদের দেশের বৈদেশিক নীতি স্থাপন করতে হবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা প্রক্রিয়া করতে হবে। একটা প্রতিবেদন দেখেছি, মালয়েশিয়া থেকে আগত অনেক ভাইয়ের সুটকেস কেটে নিয়ে সব সর্বশান্ত করে দিয়েছে এবং তারা এয়ারপোর্টে বসেই কাঁদতেছে, কিন্তু তাদের কেউ দেখার লোক নাই। তাই আজকে আমি বলতেছি, ঢাকা এয়ারপোর্টে যে অনাসার অফিসার হচ্ছে, এইদিকে আমাদের মন্ত্রী এবং বিভাগ থাকার পরেও, সিভিল এভিয়েশন থাকার পরেও আমাদের কেউ এটা সেটা দেখে না এবং তার প্রতিকার করে না। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি, আমার একটা সুটকেস কেটে বেশ কিছু জিনিসপত্র নিয়ে গেছে। ভাইরা, আপনারা জানেন আমাদের দেশের সর্ব বিষয়ে ব্যবস্থাপনা একেবারে কি বলবো, সব দিকে আমাদের যেন একটা বিড়ম্বনা, জনগণের কষ্ট। এই যে প্রতিদিন যে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাটে, কেন হচ্ছে? আমাদের যোগাযোগ মন্ত্রী নাই, আমাদের অন্যান্য বিভাগ নাই যারা এগুলা কন্ট্রোল করে, লাইসেন্স দেয় এবং লাইসেন্স রিভিউ করে না। প্রতি 3 বছর অন্তর অন্তর একটা লাইসেন্স রিভিউ সিস্টেম আছে প্রত্যেক দেশে যারা প্রফেশনালি কাজ করে। সেজন্য আমি বলতেছি, আমাদের দেশের লোকদের, মা ভাই বোনদের জীবন রক্ষা করুন। পথে ঘাটে চলতে গিয়ে তারা মরে যাচ্ছে প্রতিনিয়ত, হাজারে হাজারে লোক পুরো বাস ট্রাক মিলে খাদে পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মরে যাচ্ছে। এটা অনেক দিনের কাহিনী, এই পর্যন্ত আপনারা শুরু করতে পারে নাই। বর্তমান সরকার তো একটা, আমি বলবো সেটা কলঙ্কিত সরকার নয়, তারা করাপ্টেড নয়, তাহলে তারা কেন ঠিক করতে পারছে না? এই লাইসেন্স গুলো আপনারা রিভিউ করেন, যারা ট্রাক ড্রাইভার বাস চালায় তাদের লাইসেন্স রিভিউ করেন, কিভাবে ওভারটেক করতে হবে। ততপরি রাস্তার মধ্যে ডিভাইডার না থাকার কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হচ্ছে। তারা ডিভাইডারকে ওভারপাস করে, যেহেতু মাঝখানে ডিভাইডার নাই, তারা এই পাশে উল্টা পাশে আসে তারা বাইপাস করে, তখন হেডার কলিশন হওয়ার বাইসাবেলা। আপনারা শুনেন, আমাদের মন্ত্রী আছে, সেক্রেটারি আছে, ডিপার্টমেন্ট আছে, কিন্তু সবাই যেন দায় সারা কাজ করে বসে আছে, বেতনটা পেলেই হলো। আমার কি দরকার এত দায়িত্ব নেওয়ার জন্য? এখন সেক্রেটারি বলে, মন্ত্রী বলে, যা হবেই, দেশ চলবেই। আমাদের সেরকমই বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়। আমরা অনেক কষ্টের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু কিছু কিছু সুবিধাবাদী লোক সবসময় আসে, বিএনপি থেকে আসে, এরশাদ থেকে আসে, আওয়ামী লীগ থেকে আসে, তারা এসে লুটপাট করে চলে যায়। তারপরে আসে জনগণের যে কষ্ট, যে অভাব অনটন, যে বেতন পায়, এই বেতন বর্তমানে বাংলাদেশের কোন পরিবার চলতে পারে না। কারণ আমাদের অর্থনীতি একেবারে মানে কি বলবো, ধ্বংস হওয়ার পথে। কারণ প্রতিদিন নিয়ত জিনিসপত্রের দাম বাড়তেছে, সেই হিসেবে তো আর বেতন বাড়ে না। তাই আমি বলতে চাচ্ছি, অর্থনীতি এবং অ্যাডমিনিস্ট্রেশন এই দুটোর জ্ঞান না থাকলে ওই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা উচিত হবে না। তার বয়স, শিক্ষা এবং অভিজ্ঞতা, এই 3টা জিনিসের পেরিকে তাকে দেশের প্রধানমন্ত্রী করা উচিত হবে।
যার দ্বারা প্রধানমন্ত্রী গদিতে বসে দিলে দেশ ধ্বংস হয়ে যাবে। আপনি দেখেন, বসে দেখেন আগামী 5 বছরের মধ্যে দেশ কি হয়। ইন্ডিয়া তো গিলি খেবেই, সারা পৃথিবীর থেকে আমরা ডিসলোকেটেড হয়ে যাবে এবং আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, আমাদের রিমিটেন্স কমে যাবে, আমাদের এক্সপোর্ট কমে যাবে, আমাদের জিনিসপত্র দিন বেড়ে যাবে। 10 টাকা শাক এখন 80 টাকা হচ্ছে। ভাই সাহেব, আপনারা কষ্ট করে প্রতিদিন প্রতি রাত অল্প খেয়ে কম খেয়ে আপনারা পরিবার নিয়ে বাচ্চা নিয়ে আপনারা সংসার চালাচ্ছেন, কিন্তু যেহেতু আমাদের দেশে যদি ইকোনমিটা একটু ভালো হইতো, সহনশীল হইতো, তাহলে আমাদের এই অবস্থা থাকতো না। ইন্ডিয়াতে এত বড় দেশ হয়েও তাদের ইনকাম এবং এক্সপেন্ডিচার একটা ব্যালেন্স আছে, তাদের দেশেও করাপশন আছে, ইনফ্লেশন আছে, তারপরেও তারা অনেক ভালো আছে। তারপরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ, থাইল্যান্ড, অনেকগুলো দেশ আছে, তারা অনেক আল্লাহ বদলে ভালো আছে, অথচ তারা আমাদের দেশের সেই ছোট দেশ এবং শিক্ষা দিকে আমাদের দেশে বেশি না। বাংলাদেশের শিক্ষা দিকে অনেক ভালো, কিন্তু কথা হচ্ছে সরকারি করাপশন। এই করাপশনের দ্বারা মানুষ মুক্ত হতে পারছে না, যেখানে তার সেখানে ঘুষ দিয়ে কাজ করতে হবে। এই কি ধরনের ভাই মুসলমান কান্ট্রিতে ঘুষ তো হারাম করে দিয়েছেন আল্লাহ, তারপরে প্রতিনিয়ত ঘুষ ছাড়া কোনো কাজই হবে না। কোন কাজটা হবে আপনি দেখেন, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মন্ত্রিত্ব, তারপরে কি বলে ওই যে উপজেলা লেভেলে, তারপরে রেজিস্ট্রেশনে ভূমি, ল্যান্ড, যা কিছু আছে, যেখানে যান, যে কোনো কাজের জন্য যাবেন আপনাকে ঘুষ দিতে হবে। ঘুষ হারাম করছে আল্লাহ। সেই মুসলমান কান্ট্রিরা টুপি দাঁড়িয়ে নামাজ পড়ে সারাদিন ঘুষ খাচ্ছে। এটা কোন দেশের হিসাবে ভাই? আপনারা এই ঘুষ থেকে আমাদের দেশকে মুক্ত করেন, আমাকে দায় মুক্ত করেন। আপনারা আল্লাহর হস্তে দেশের সেবা করার জন্য আসেন। সবাই মরে যাবে, কেউ এই পৃথিবীতে জীবিত থাকবে না, কিন্তু এই ঘুষের দায়িত্ব নিয়ে আপনি কবরে যাবেন, আল্লাহর কাছে যাবেন, আল্লাহ বিচার করবে আপনাদের। তাই আমি আজকে আমার মূল বক্তব্য হচ্ছে, আমাদের দেশে যদি একজন প্রাইম মিনিস্টার করতে হয়, তার বয়স, তার এডুকেশন এবং তার এক্সপেরিয়েন্স, বাইরা আপনারা দেখবেন, ভালো করে দেখবেন, সে আমাদের দেশের এই 17 কোটি লোকের দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করতে পারবে, সারা পৃথিবীতে রিপ্রেজেন্ট করতে পারবে কিনা, তার গ্রহণযোগ্যতা আছে কিনা, এটা প্লাস মাইনাস করেন। তারপরে আমাদের দেশের প্রাইম মিনিস্টার নিযুক্ত করবেন, যাকে তাকে প্রাইম মিনিস্টার করবেন না। আপনারা ইন্ডাস্ট্রিয়াল হইয়া পার্টির ঠেলা, জামাতে পার্টি নিজস্ব লোকের দিতে হবে মন্ত্রিত্ব, বিএনপির একেবারে প্রত্যেক সূত্রে পাওয়া ধন তাকে প্রধানমন্ত্রী করতে হবে। এটা না, এটা প্রত্যেক সূত্রের ধন জামা যাবে না, এটা দেশ সামলানোর কথা। তারপরে হাসিনা বেগম যা করেছেন তার প্রত্যেক সূত্রে তো পেয়েছে। তার কি ছিল যোগ্যতা? আগের এপিসোডে আমি বলেছিলাম, সে দেশকে ফ্যাসিস্ট দেশ বানাইয়া অত্যাচার করে সে ইন্ডিয়াতে গিয়ে এখন নরেন্দ্র মোদীর সাথে হিন্দুদের উদযাপন করতেছেন বসে বসে। আর কি করবেন? এখানে মুসলমানদের কিছু করার তো নাই ওখানে। তাই আজকে আমি বিশেষভাবে আমার বক্তব্যটা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী তৈরি করার জন্য বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য যেই পার্টি থেকে হোক, প্রত্যেক সূত্রে বা পারিবারিক সূত্রের বিবেচনা করবেন না। আল্লাহর ওয়াস্তে দেশের স্বার্থে, 17 কোটি লোকের স্বার্থে যে একেবারে উপযুক্ত তাকে দিন, যার অভিজ্ঞতা আছে, যার শিক্ষাগত যোগ্য আছে, বয়সের ম্যাচুরিটি আছে। কয়েকটা পয়েন্ট আমি বলছি, এই কয়টা থেকে আপনারা আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করবেন, যে যাকে সারা বিশ্ব গ্রহণ করবে এবং তার কথা শুনবে, তাকে মূল্যায়ন করবে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা স্থান দেবে। তাই ভাই সাহেবেরা,
আমি এই কথা বলতেছি যে আপনারা ইমোশনালি বংশের পরিচয়, বাপের পরিচয়, মার পরিচয় কাউকে প্রধানমন্ত্রী করবেন না, 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 না। দয়া করে তার যোগ্যতা দেখে তাকে প্রধানমন্ত্রী করবেন। সে যে দলে ক্ষমতা আসুক না কেন, বিএনপি আসুক, জামায়াত আসুক, এনসিপি আসুক, যে দলে আসুক, আমি সেটা নির্দিষ্ট করে বলতে চাচ্ছি না। তবে আমার কথাটা নিশ্চয়ই আপনারা বুঝে পেয়েছেন, তাই আমি আর বেশি কিছু বলবো না। পয়সা আপনারা বুঝে শুনে আমাদের দেশের স্বার্থে একজনকে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন এবং এবং আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করবেন। তদুপরি বিভিন্ন সেক্রেটারি তো আছে বিসিএস এর, এবং জাস্টিসদেরকেও দেখে শুনে নির্বাচন করবেন, যেন দেশের আইন শৃঙ্খলা বা বিচার বিভাগ ঠিক থাকে। শেখ হাসিনা আমলে বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। তাই আমি আজকে এই কথা বলে আমি শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। কেউ চিরকাল এই পৃথিবীতে বেঁচে থাকবে না, শুধু তার কথাটা, তার কার্যকলাপটাই থাকবে, তার তার দান, তার কন্ট্রিবিউশন দেশের জন্য, দশের জন্য, সেটাই ভালো হয়ে থাকবে। ভাই সাহেব, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আমার দেশটাকেও ভালো করুক। আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি, তাই আমার এই দূর দেশে থেকেও আমার প্রাণ কাঁদে। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।